হ্যালো ফ্রেন্ডস, এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ প্যানেল বাতিল মামলার আপডেট। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলার গতকালের শুনানির বাংলায় ব্যাখ্যা এবং 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মীদের ভাগ্য কোন পথে চলেছে নেক্সট হিয়ারিংয়ের দিন। তো সেটাও আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো তার এ টু জেড বিস্তারিত তথ্য থাকছে আমাদের এই ভিডিওটিতে। গতকাল অর্থাৎ 19শে ডিসেম্বর এই এসএসসি মামলার শুনানির একটা সময় প্রধান বিচারপতি বললেন, আই ডোন্ট নো ওয়েদার ডাল মে কুছ কালা है और सब कुछ ही কালা है। এই বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং। তো এটা আমি কেন বললাম, সেই বিষয়টা জানতে গেলে পুরো আজকে কোড নাম্বার 1-এ পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ 26,000 চাকরি বাতিল মামলার শুনানি কী হলো তার জিসটা তোমাদেরকে এই ভিডিওটিতে তুলে ধরার চেষ্টা করব। অন্যদিন আমি যেমন ডিটেলসে হিয়ারিংটা বলি, আজকে হয়তো সেটা পারবো না, তার কারণ গতকাল যে সারাদিন হিয়ারিং হয়েছে সেটা বলতে গেলে কিন্তু প্রচুর সময় লাগবে। তাই আমি মেন পয়েন্টগুলো এখানে তুলে ধরার চেষ্টা করব। এখানে মূলত যারা টেন্ডেড প্রার্থী তাদের আইনজীবীরা কি বলেছেন সেই পয়েন্টগুলো আমি ছোট্ট করে বলবো, এবং তার পাশাপাশি আমি এসএসসি কি বলেছে, তারপরে স্টেট কি বলেছে, এবং যারা নন টেন্ডেড প্রার্থী তারা কি বলতে চেয়েছিল গতকাল, এবং সবথেকে গুরুত্বপূর্ণ মহামান্য প্রধান বিচারপতির পুরো বক্তব্যটা আমি কিন্তু তোমাদের সামনে আজকের এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করব, এবং কোন দিকে যাচ্ছে এই 26,000 চাকরি বাতিল মামলার ভবিষ্যৎ তাও আমি আলোচনা করব। তো আশা করি তোমরা এই ভিডিওটি দেখলেই পুরোপুরি বুঝতে পারবে। তো পরবর্তীতে এই মামলার শুনানির ডেট রাখা হয়েছে জানুয়ারি মাসে। তো সেই ডেটটাও কবে সেটা তোমাদেরকে জানাবো। তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। অনুরোধ করবো তোমরা এই ভিডিওটি পুরোটাই দেখবে, কোনো অংশে স্কিপ না করে। আজকে অর্থাৎ 19শে ডিসেম্বর শুনানির শুরুতেই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আইনজীবী মিস্টার দ্বিবেদী তিনি বলতে উঠলেন, তিনি মূলত 7ই মে 2024 সালে মহামান্য সুপ্রিম কোর্টের যে ইনফ্রিম অর্ডার কপি ছিল সেখানে যা যা বলা হয়েছিল সেই বিষয়গুলি মহামান্য প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয়ের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলেন। অর্থাৎ কোন স্তরে কত অ্যালিজড দুর্নীতি হয়েছে, কারা কারা টেন্ডেড প্রার্থী, কারা কারা নন টেন্ডেড প্রার্থী, এবং এদেরকে কিভাবে সেগ্রিগেট করা যায়, সিবিআই কী রিপোর্ট দিয়েছিল সেই বিষয়গুলি তিনি তুলে ধরেছিলেন। এবং তিনি পরবর্তীতে আরেকটি বিষয় বলার চেষ্টা করেছিলেন যে সুপার নিউমেরারি পোস্টের ব্যাপারে যে স্টেটের বিরুদ্ধে এলিগেশন রাখা হয়েছিল সেখানে স্টেটের কোনো দোষ ছিল না। স্টেট শুধুমাত্র ওয়েটিং প্রার্থীদেরকে অ্যাকোমোডেট করার জন্য সুপার নিউমেরারি পোস্ট তৈরি করেছিল, কোন ইলিগেল অ্যাপয়েন্টমেন্টকে রাখার জন্য নয়, মানে কোনো ইলিগেল অ্যাপয়েন্টমেন্টকে রাখার জন্য নয়। এই বিষয়গুলি যখন তিনি বলছিলেন তখন মহামান্য প্রধান বিচারপতি কিন্তু একটি প্রশ্ন করলেন যে আপনি আপনার যে আর্গুমেন্ট সেটাকে দুটো পার্টে বলুন। প্রথমত যে স্টেট কী চায়, সেগ্রিগেশন হোক না স্টেট কী চায়। তখন স্টেটের আইনজীবী পরিষ্কার বললেন যে মাইলন স্টেট চায় যে সেগ্রিগেশন হোক, যদি টেন্ডেড প্রার্থীদেরকে আইডেন্টিফাই করা যায় তাহলে তাদেরকে পৃথক করা হোক, এবং যারা মানে টেন্ডেড প্রার্থী নয় তাদেরকে রাখা হোক। তাহলে স্টেট দুটো আর্গুমেন্ট করুক, এক হচ্ছে তারা সেগ্রিগেশনের পার্টটা নিয়ে বলুক, আরেকটা হচ্ছে তারা সুপার নিউমেরারি পোস্টের অংশটা নিয়ে বলুক। এখন স্টেটের আইনজীবী তিনি বাক কমিটির রিপোর্ট, সিবিআই এর রিপোর্ট, এসএসসি এর যে রিপোর্ট সমস্ত কিছু বিচারপতির সামনে তুলে ধরে এটা দেখানোর চেষ্টা করছিলেন যে মাইলর্ড এগুলো দেখে কিন্তু সেগ্রিগেট করা যাবে। তারপর স্টেট একটি বিষয় ক্লিয়ারলি জানায় যে মাইলট সিবিআই যে ওএমআর সিট পেয়েছে সেটা নিয়ে অনেকের প্রশ্ন আছে, কিন্তু আমাদের অর্থাৎ স্টেটের কোনো প্রশ্ন নেই। স্টেট এ ব্যাপারে কোনো প্রশ্ন তুলছে না সিবিআই এর তথ্য নিয়ে। তখন প্রধান বিচারপতি একটি গুরুত্বপূর্ণ কথা বললেন। তিনি বললেন যে দেখুন এই যে 65B এটা নিয়ে একটা মিসকনসেপশন আছে। প্রধান বিচারপতি বললেন যে 65B ইজ আ মোড অফ গ্রুপ এভিডেন্সিয়াল ভ্যালু অফ a particular document depends not the mode of proof alone but several other factors। অর্থাৎ তিনি এটা পরিষ্কার করে বোঝাতে চাইলেন যে 65B নিয়ে যে সকলে বলার চেষ্টা করছেন, তো 65Bতে কিন্তু একটা ডকুমেন্টের অথেন্টিসিটি প্রমাণিত হয় না, সেটা আরও অনেক বিষয়ের ওপর নির্ভর করছে। 65B শুধুমাত্র একটি মোড অফ প্রুফ, তাছাড়া আর কিছুই নয়। এরপরে স্টেটের আইনজীবী বললেন যে মাইলর আমরা এই 65Bর ব্যাপারে কিছুই বলতে চাইছি না। প্রধান বিচারপতি আবারও বললেন দেয়ার ইজ ডিফারেন্স বিটুইন দ্য টু, অর্থাৎ এই যে 65B এবং একটি ডকুমেন্টের অথেন্টিসিটি এই দুটি পার্ট কিন্তু আলাদা। এবং তিনি এটাও বললেন যে অ্যানিবডি ইস্যুইং 65B certificate is only a mode of proof. 65B doesn't
deal with what evidential value with attached to that document, অর্থাৎ 65 সার্টিফিকেট দেওয়া হলো মানেই সেই ডকুমেন্টের বা সেই ডকুমেন্টের যে এভিডেন্সিয়াল ভ্যালু প্রুফ হলো এমন কিন্তু নয়, সেটা আরও অন্যান্য ফ্যাক্টরের ওপর ডিটারমাইন করছে, সেগুলো আমাদেরকে দেখতে হবে। 65V পোর্শন রিট পিটিশনের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে না। এরপরে স্টেটের পক্ষ থেকে বলা হয় যে মাইলর্ড, আমরা হাইকোর্টের যে মত সেটাকে মেনে নিচ্ছি। হাইকোর্ট সিবিআই এর যে ওএমআরের যে তথ্য সেটাকে 65Vতে অ্যাডমিসেবল করেছিল, ডাটাটাকে অথেন্টিক বলেছিল, এবং সেই অনুযায়ী কিন্তু আমরা এটাকে মেনে নিয়ে সেগ্রিগেশনের পোর্শনে যেতে চাই। এরপর সিবিআই প্রশ্ন করলেন যে অরিজিনাল ডকুমেন্ট তো সিবিআই পায়নি, সেটা ধ্বংস করা হয়েছে। স্টেট তখন বলে যে মাইলর্ড, এটা নট অ্যাভেলেবল, তার কারণ পিটিশন যেটা ফাইল হয়েছে সেটা 2 বছর পরেই ফাইল করা হয়েছে, তাই এই ডকুমেন্টটা নেই। আমরা হাইকোর্ট যেহেতু সিবিআই ডাটাটাকে মেনে নিয়েছে তাই আমরা সেটাকেই মেনে নিচ্ছি। তখন প্রধান বিচারপতি বলেন যে নো, এটার মধ্যে পার্থক্য আছে। 65V অনলি সেজ হোয়াট ইজ ডাউনলোডেড ফ্রম হার্ড ডিস্ক, সেটা চরিত্র নিয়ে বলছে না। হোয়াট ওয়াজ লোডেড অন দ্য হার্ড ডিস্ক ইজ আ ট্রু অ্যান্ড অথেন্টিক কপি ইজ নেভার গিভেন বাই 65V। তার মানে তিনি এটা পরিষ্কার যে প্রধান বিচারপতি বোঝাতে চাইলেন যে 65B যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের শুধুমাত্র ডকুমেন্ট যিনি যার কাছে রয়েছেন তিনি বলতে পারেন যে এই ডকুমেন্টটা আসল না সত্যি, কিন্তু সেই ডকুমেন্টটা কীভাবে তৈরি হয়েছে, সেই ডকুমেন্টে কোন ম্যানিপুলেশন হয়েছে কিনা বা কোনো ম্যানিপুলেশন হয়েছে কিনা পূর্বে, সেই পার্টটা কিন্তু 60Bতে তো আসে না। তারপর রাজ্যের পক্ষ থেকে বলা হয় যে হ্যাঁ মাইলর্ড, এটা ঠিক। এরপর সিজিআই একটি এক্সাম্পল দিলেন, তিনি বললেন ধরুন একটি কল রেকর্ড ডিটেলস সার্ভার থেকে ডাউনলোড কেউ করলেন, তাহলে যিনি ডাউনলোড করলেন যে অংশ থেকে সেখান থেকে তিনি কিন্তু এই 65V সার্টিফিকেটটা দিতে পারেন, কিন্তু ধরুন এই যে কল রেকর্ডটা সেটা কোন চেইন অফ ইভেন্টে ধরুন এক নজরে কাছে গেছে, মানে একজনের কাছে কারোর কাস্টডিতে ছিল, তার কাছ থেকে অন্য কাস্টডিতে গেছে। এবার এই যে কাস্টডিতে হয়েছে চেইন অফ কাস্টডি, তার মধ্যে কি হয়েছে ডকুমেন্টের সাথে কিন্তু এটা 65V থেকে উল্লেখ করতে পারে না। এখানে কিন্তু প্রধান বিচারপতি এটা বললেন যে সেই ডাটাতে কি কোনো ম্যানিপুলেশন আর চেঞ্জ হয়েছে কিনা সেটা কিন্তু 65Vতে বলা যেতে পারে না। তখন স্টেটের পক্ষ থেকে বলা হয় যে মাইলর্ড, লার্নেড কাউন্সিল যারা রয়েছেন তারা এ বিষয়ে কথা বলবেন। আমরা হাইকোর্ট যেটা বলেছে বা আমাদের হাইকোর্ট যেটা বলেছে এটা ডকুমেন্টটা অথেন্টিক, অথবা আমরা সেটাই মেনে নিচ্ছি। সিজিআই বললেন যে ওএমআর সিট ডেস্ট্রয় নিয়ে কি কোনো রুল ছিল? স্টেট বলল যে হ্যাঁ, এরকম একটা রুল ছিল, 1 বছর পরে ওএমআর ধ্বংস করা যাবে। তারপর স্টেট বলল যে মাইলর্ড, হাইকোর্ট যেটা বলছে তাদের জাজমেন্ট যে তাদের কাছে 3টি অপশান ছিল, সেই 3টে অপশানের মধ্যে সেকেন্ড যে অপশান যে সেগ্রিগেশন কেন করতে পারলো না হাইকোর্ট, সেটা নিয়ে আলোচনা করেছে। আমরা এখানে এটা বলতে চাই যে সেগ্রিগেশন করা যাবে, এবং সেকেন্ড অপশানটা নিয়ে তিনি আলোচনা করতে লাগলেন হাইকোর্টের জাজমেন্ট পড়ে। এবং সেখানে একটা জায়গায় জাজমেন্টে লেখা ছিল যে এসএসসি ওএমআর সিট নষ্ট করেছে এবং তাদের কাছে কোনো মানে মিরর ইমেজ প্রিজার্ভ করা হয়নি। সিজিআই এই জায়গাটাই তিনি থামলেন এবং তিনি বললেন যে এটা কি ফ্যাকচুয়াল কারেক্ট যে এসএসসি মিরর ইমেজ কোনো প্রিজার্ভ করে রাখেনি? তখন সবাই যারা ছিলেন তারা বলল যে হ্যাঁ মাইলর্ড, যে এসএসসি কোনো মিরর ইমেজ প্রিজার্ভ করে রাখেনি। এরপর স্টেট আবারও পড়তে লাগলেন। তখন সিজিআই একটা জায়গায় জিজ্ঞাসা করলেন যে ডাটা স্ক্যান টেক নিয়ে যেটা বলা হয়েছে যে তারা স্ক্যান করেছিল, তাহলে এসএসসি কেন মিরর ইমেজ রাখেনি? এটা কি এসএসসির রাখা উচিত ছিল না? ডাটা স্ক্যান টেক একটি কোম্পানি, স্ক্যান করে সে চলে গেল, তো এক্ষেত্রে সেই ডাটাটা তো কোনো একটা স্ক্যান কপি রাখা উচিত ছিল। তখন স্টেট বলল যে এসএসসিতে এমন কোনো রুল ছিল না যে মিরর ইমেজ রাখা যেতে পারে। সিজিআই প্রশ্ন করলেন যে ওএমআর সিট তো ফিল আপ হয়, তাহলে অরিজিনাল কপি নেই, এখন অনেক প্রবাবিলিটি কিন্তু এখানে তৈরি হতে পারে, যেমন প্রাইমারি ডকুমেন্ট যে অরিজিনাল কপির সেটা তো পেন দিয়ে ফিল আপ করা যেতে পারে, তো সেটা তো পেন দিয়ে ফিল আপ করা হয়েছিল, তো সেখানে কোনো গণ্ডগোল হয়েছিল কিনা সেটা তো বলা যাচ্ছে না, অথবা ওএমআর সিট যে কারোর কোনো চেঞ্জ হয়ে যায়নি এটাও আমরা বলতে পারছি না। এখন বিচারপতি এই জায়গাতেই বলেছেন যে উই ডোন্ট ইভেন নো হাউ ডিড দ্য চেকিং, অর্থাৎ চেকিংটা কীভাবে হয়েছে সেটাও আমরা জানি না। এরপরে তিনি আরও গুরুত্বপূর্ণভাবে বলছেন whether the name of candidate was camouflage and
দ্য টপ পোর্শন ওয়াজ ইরেজড অ্যান্ড দেন গিভেন ফর চেকিং, অর্থাৎ এটা তো হয়নি যে ওয়েমারগুলো কেউ ফাঁকা জমা দিয়েছে, তাহলে সেই টপ পোর্শন যেটা ওয়েমার আর সেটাকে কেউ ইরেজ করে ফিল আপ করে দিয়েছে বা লিখে দিয়েছে এবং তারপর সেটাকে চেকিং করেছে। তো এই পোর্শনগুলো তো আমরা জানতে পারছি না। নর্মালি চেকিং ইজ ভেরি সিম্পল, জাস্ট স্ক্যান ইট থ্রু দ্য কম্পিউটার, ইটস নট হিউম্যান চেকিং, অর্থাৎ এটা তো কম্পিউটার দ্বারা চেকিং হয়, এটা তো হিউম্যান চেকিং হয় না, এটা তো বেশি সময় লাগবে না। কিন্তু যে ইস্যুটা উঠে এসছে প্রধান বিচারপতির মতে যে দ্য অরিজিনাল আর নট অ্যাভেলেবল, অর্থাৎ অরিজিনাল কপি যেহেতু নেই, দেয়ার ইজ নো ওয়ে উই অথেন্টিকেট whether the original OMR sheet were identical to the scanned OMR sheet which were available on the server, অর্থাৎ প্রধান বিচারপতি বলছেন যে আমরা এই আইডেন্টিফিকেশনটি করতে পারছি না যে ওএমআর সিট সিবিআই উদ্ধার করেছে সেই ওএমআর সিটটাই যে অরিজিনাল ওএমআর সিট ছিল এবং এর যে আইডেন্টিফিকেশন এটা কিন্তু আমরা বুঝতে পারছি না। ইফ দিস ইজ দ্য পজিশন দেন হোয়াট ইজ দ্য ফল্ট ফাইন্ডিং অফ দ্য হাইকোর্ট, এই জায়গাটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ। বিচারপতি বলছেন যে এটাই যদি একটা মানে পজিশন হয় তাহলে হাইকোর্টের জাজমেন্টে ভুল বা কী ছিল। হাইকোর্ট যে বলছিল যে পুরো প্যানেলটাই বাতিল হবে, তাহলে সেখানে ভুলটা কোথায় হয়েছিল। তো এখানে স্টেট বললেন যে মাইলর্ড, হাইকোর্ট তো এই ওয়েমারকে মেনে নিয়েছে, এই ওয়েমারের অথেন্টিসিটি, লিগ্যালিটি, ভ্যালিডিটি এগুলো তো সবই হাইকোর্ট স্বীকার করেছে। সিজিআই তখন বললেন যে নো, দে ডু নট প্লিজ আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, 65V certificate only says that hard copy which is downloaded or which are downloaded is the copy of the downloaded server, but it is not proof that what is scanned stored in the hard disk in the original of the ওয়েমার সিট। অর্থাৎ তিনি বললেন যে 65V সার্টিফিকেট যেটা হাইকোর্টে অ্যাডমিসেবল হয়েছে বা হাইকোর্ট যেটা বলেছে সেটা সিবিআই যে ডাটা সেটা ডাটাকে ইটসেলফ স্বীকার করেছে, বাট ওই ডাটাটার মধ্যে যখন অরিজিনাল ফর্মে এটাকে স্ক্যান করা হয়েছিল, কোনো ডাটার মধ্যে কোনো ডিস্কের মধ্যে স্টোর করা হয়েছিল, সেখানে যে কোনো ম্যানিপুলেশন হয়নি, এই বিষয়টা তো এটা 65Bতে অ্যাস্টাবলিশড হচ্ছে না। তখন স্টেটের আইনজীবী বললেন যে মাইলর্ড, হাইকোর্ট তো এই ওয়েমারকে মেনেই বলেছে যে কেউ শূন্য পেয়েছে, তাকে সার্ভারে বেশি নাম্বার দেওয়া হয়েছে। সিজিআই বললেন ওকে উই পুট দ্য কোয়েশ্চেন, দেখা যাক আমরা লাস্ট অবধি এটা কি পাই, তবে আমাদেরকে কিন্তু এই কোয়েশ্চেনটা নিয়ে দেখতে হবে। এরপরে সিজিআই বলেন যে ডিভিশন বেঞ্চের যে জাজমেন্ট 325 নম্বর পয়েন্টে সেটা পড়তে বললেন। তারপর সিজিআই একটা প্রশ্ন করলেন যে এসএসসি এবং সিবিআই যে দুটো টেবিল দিয়েছে, এসএসসি বলছে এতজন এলিস্ট পার্সন, সিবিআই বলছে যে এতজন এলিস্ট পার্সন, কিন্তু দুজনের ডাটার মধ্যে একটা ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। তারপর সিজিআই আরও প্রশ্ন করলেন যে এসএসসি ডিড নট মেনটেন দ্য মিরর ইমেজ, অর্থাৎ এসএসসির কাছে মিরর ইমেজ নেই, দ্য অরিজিনাল ওয়েমার সিট আর নট অ্যাভেলেবল, অরিজিনাল ওয়েমার সিটেও নেই, অনলি এভিডেন্স উইথ রিগার্ড টু ওয়েমার সিট আর অ্যাভেলেবল ইজ ইন ফর্ম অফ স্ক্যান ওয়েমার সিট, অর্থাৎ যে বিষয়টা ওয়েমার সিটের অ্যাভেলেবল হয়েছে সেটা স্ক্যান ওয়েমার সিট উইচ ওয়াজ ডান বাই ডাটা স্ক্যান টেক, যেটা ডাটা স্ক্যান টেক দ্বারা স্ক্যানিং হয়েছিল অ্যান্ড দেন গিভেন টু নাইসা অ্যান্ড ডাটা স্ক্যান টেক স্ক্যান করে তারা নাইসাকে দিয়েছিল। দেয়ার ওয়াজ evidence to show that marks obtained as far the scan image of the available data is different from the marks which were entered in the server of the WVSSC, অর্থাৎ বিচারপতি বলছেন এখান থেকে দেখা যাচ্ছে যে এসএসসির যে সার্ভার কপি সেখানে কিন্তু মার্কসটা ইনক্রিজ করা হয়েছে। দেয়ার ইজ অলসো অ্যাপয়েন্টমেন্ট অফ নাইসা ইজ কনসার্ন দেয়ার আর ইরেগুলারিটিস, অর্থাৎ নাইসাকে যেভাবে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে সেটাও কিন্তু অনিয়ম পাওয়া গেছে। সেখানে স্ক্যানিং ইটসেলফ প্রসেস ফলোড ইরেগুলারিটি স্টেটেড, অর্থাৎ যেভাবে ওয়েমার সিট স্ক্যান করার যে পদ্ধতি এখানে বলা হচ্ছে যে ডাটা স্ক্যান টেক স্ক্যান করেছে, তো সেখানেও কিছু অনিয়ম পাওয়া গেছে বা পাওয়া যাচ্ছে। এবং তিনি এটাও বললেন যে 65V সার্টিফিকেট উইল নট সেজ সো ইট উইল নট বি এবল টু অথেন্টিকেট, অর্থাৎ এবং তিনি এটাও বলেছেন যে এটা যে এস্টাবলিশ করতে হয় যে সিবিআই যে ওএমআর সিটটা পেয়েছে সেটা যদি আসল সিট বা আসল এটা এস্টাবলিশ করতে হয় তাহলে আপনাদেরকে এটা এস্টাবলিশ করতে হবে দ্য হার্ড ডিস্ক উইচ ওয়ার রিকভার বাই দ্য সিবিআই ওয়ার দ্য অ্যাকচুয়াল হার্ড ডিস্ক উইচ ওয়ার ইনস্টলড অন দ্য মেশিন অন দ্য স্ক্যানার, অর্থাৎ এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ
বিচারপতি বলছেন যে এই ডাটাকেই যদি মানে অরিজিনাল ডাটা হিসেবে আমাদেরকে ধরে নিতে হয়, তাহলে আমাদেরকে এটা এস্টাবলিশ করতে হবে যে এই যে হার্ড ডিস্ক সিবিআই উদ্ধার করেছে সেটা মূল স্ক্যানারেও ইনস্টলড ছিল। তিনি তখন স্টেটের পক্ষ থেকে বলা হয় যে ইয়েস দ্যাট ইজ এস্টাবলিশড, অর্থাৎ এটা এস্টাবলিশড হয়ে গেছে। সিজিআই বললেন তখন যে দ্যাটস গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ, অর্থাৎ এই অংশটা কিন্তু প্রতিষ্ঠিত করতে আপনাদের প্রচণ্ড সমস্যা হতে পারে। দ্য মেটা অফ দ্য স্ক্যানার হ্যাড টু বি এক্সামিন, অর্থাৎ যে স্ক্যানারে ওএমআর সিট স্ক্যান করা হয়েছে তার মেটাটা আমাদেরকে এক্সামিন করে দেখতে হবে। টু ফাইন্ড আউট ওয়েদার দ্য চেঞ্জ ইন দজ, অর্থাৎ সেখানে কি কোনো কিছু চেঞ্জ করা হয়েছে কিনা, বিকজ মেটাডাটা গিভস ইউ ডিটেলস অন উইচ ইট ওয়াজ স্ক্যান অর আপলোডেড উইথ, অর্থাৎ যে মেটাডাটা পাবো আমরা সেখান থেকে আমরা বুঝতে পারবো যে ডকুমেন্টটা স্ক্যান হলো সেটাই কি হার্ড ডিস্কে স্টোর করা হয়েছে কিনা, অর্থাৎ দুটো এক কিনা। পরে বিচারপতি বললেন দোজ আর দ্য ইস্যুজ ওয়ার হাইকোর্ট ফাইল্ড, অর্থাৎ এই ইস্যুগুলো দেখতে কিন্তু হাইকোর্ট ব্যর্থ হয়েছে আমাদের মনে হচ্ছে, এবং যে তারা এটা দেখেনি। দিজ আর দ্য ফ্যাক্টস অন রেকর্ড, উই ক্যান সেগ্রিগেট টেন্ডেড ফ্রম দ্য আনটেন্ডেড ফর মি। বিচারপতি এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ বলেছেন যে এই যে ফ্যাক্টসগুলো উঠে আসছে, এই যে কোয়েশ্চেনটা উঠে আসছে সিবিআইয়ের ওএমআর সিটের ডাটা নিয়ে, সেই বিষয়টা কিন্তু আমাদেরকে টেন্ডেড থেকে আনটেন্ডেডকে আলাদা করার জন্য একটি প্রশ্নচিহ্ন আমাদের মনে তুলে দিয়েছে। এটা আমাদের মতে মানে ফর মি, বিচারপতি বলছেন এটা তার একটা ব্যক্তিগত মতামত হিসেবে তিনি বলছেন, এবং তিনি এরপর বললেন যে এইসবের ভিত্তিতে আর্গুমেন্ট হওয়া উচিত। এবারে আপনারা এবং আদার্স যারা পিটিশনাররা তারা আর্গুমেন্ট করুক, এবং এই যে পয়েন্টগুলো আমি তুলে দিলাম তার ভিত্তিতে কিন্তু আপনারা বলুন যে সিবিআই এর ডাটাটা হয় অথেন্টিক, না হয় অথেন্টিক নয়। কেন অথেন্টিক নয়, কেন অথেন্টিক, এই বিষয়গুলো আমাদেরকে আপনারা বলুন, এবং পরবর্তী পার্টে আমরা সিবিআইকে যা জিজ্ঞাসা করার করব। তারপর তিনি আরও জিজ্ঞাসা করলেন যে যারা এক্সামে অ্যাফিয়ার্ড হয়েছিল তাদের প্রত্যেকের যে ওএমআর সিটের যে ক্লারিফিকেশান সেটা আমাদেরকে দরকার, এবং তাদের ডিটেলসটা দরকার, তাদের ওএমআর সিট সবার রয়েছে কিনা, এবং দেয়ার আর সাম মিসিং, অর্থাৎ কোনো ওএমআর সিট আবার মিসিং আছে কিনা, এই পার্টটাও কিন্তু বিচারপতি পরিষ্কারভাবে বললেন। এবং তিনি মানে অন্য বিচারপতি জাস্টিস সঞ্জয় কুমার তিনি বললেন যে 3টি হার্ড ডিস্ক যেখানে পাওয়া গেছে সেখানে তো এটা কোথাও মেনশন করা হয়নি যে 4টে ক্যাটাগরিতে কত পরীক্ষা হয়েছিল, কত প্রার্থীর ওএমআর পাওয়া গেছে, এই বিষয়টা নিয়ে কিন্তু তারা ক্লারিফিকেশন চান। এবং সিজিআই আরও বললেন যে one more thing we will mention in the High Court judgment, there are some blank OMR sheet, is that correct? অর্থাৎ এখানে হাইকোর্টের জাজমেন্ট থেকে দেখা যাচ্ছে যে কিছু ব্ল্যাঙ্ক ওএমআর অনেকে উদ্ধার মানে হয়েছে, তো এগুলো কি সত্যি? এবং প্রধান বিচারপতি বললেন যে এগুলোই হচ্ছে মূল ইস্যু, এগুলোই আমাদেরকে ক্লারিফাই আপনারা করুন। স্টেট তখন বলল যে মাই লর্ড, এই ক্লারিফিকেশানগুলো এসএসসি দেবে, আমরা এ বিষয়ে কিছু বলতে চাই না বা বলতেও পারবো না। আমরা শুধুমাত্র সুপার নিউমেরারি পোস্ট কেন তৈরি করা হয়েছিল এবং এই পার্টটা বলতে চাই। তখন সিজিআই প্রশ্ন করলেন যে তাহলে সুপার নিউমেরারি পোস্ট আপনারা কেন তৈরি করেছিলেন? স্টেট তখন উত্তর দিল যে বাক কমিটির যে রিপোর্ট দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল নাকি কিছু ইররেগুলারিটি হয়েছে, তার জন্য তারা ওয়েটিং প্রার্থীদেরকে তাদের অ্যাকোমোডেট করে নেওয়ার জন্য সুপার নিউমেরারি পোস্ট তৈরি করে, এবং সেখানে তারা সেই বিষয়টি কিন্তু কোর্টের পারমিশন নিয়ে এটা করতে গেছিলো, কিন্তু সেখানে তারা কাউকে অ্যাপয়েন্টমেন্ট দেয়নি। এই পার্টটা তারা বলে। সিজিআই কি প্রশ্ন করেন তখন যে যারা ইল্লিগেল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তাদেরকে যদি খুঁজে পাওয়া যায় তাহলে তাদের তো বাদ দেওয়া যায়, তাদেরকে না তাড়িয়ে সুপার নিউমেরারি পোস্ট তৈরি করা হয়ে গেল, এটা কেমন বিষয়? তো এরপরে সিজিআই বললেন যে ঠিক আছে, আমরা এই পার্টটা লাস্টে শুনবো। এরপরে স্টেট সেগ্রিগেশনের পার্টে যেটা বললেন যে সিবিআই যে ডাটা ছিল এসএসসির যে ডাটা তার ভিত্তিতে সেগ্রিগেশন করা যাবে, কোন কোন ক্ষেত্রে কত পাওয়া গেছে ক্যান্ডিডেট প্রার্থী, এই পার্টটা তিনি বিচারপতির সামনে তুলে ধরলেন। এবং তাদের মূল বক্তব্য স্টেটের যে 25,000 চাকরি বাতিল হলে সেটা সঠিক হবে না, যদি এর মধ্যে ক্যান্ডিডেট প্রার্থী পাওয়া যায় তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে আলাদা করে বাদ দিয়ে বাকি প্রার্থীদের যাতে করে সেগ্রিগেট করা হয়। সিজিআই একটি কোয়েশ্চেন জানতে চান যে আরটিআই রিপোর্ট জানুয়ারি 2024-এ এসএসসি বলছে তার ডাটাবেস থেকে তারা নাকি আরটিআই এর উত্তর দিয়েছে, আবার এসএসসি বলছে তাদের কাছে কোনো মিরর ইমেজ নেই।
তো এই জায়গাটা কিন্তু বিচারপতি একটু সিরিয়াস প্রশ্ন তুলে ধরলেন যে এটা কি করে হতে পারে। উপরে স্টেট 5 ফেব্রুয়ারি 2024 সালের যে সিবিআই রিপোর্টটা সেটা পড়তে লাগলেন। তখন সেখানে একটা জায়গায় যেখানে লেখা রয়েছে যে 2019 সালে অরিজিনাল ওএমআর সিট এবং তার স্ক্যান কপি ধ্বংস করা হয়েছিল, সেই জায়গায় সিজিএ একটু থেমে গেলেন এবং প্রধান বিচারপতি এই জায়গায় প্রশ্ন করলেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ যে কমিশন 2019 সালে অরিজিনাল ওএমআর এবং তার স্ক্যান ইমেজ নষ্ট করেছিল। এবং তারপর স্টেট আবার সেই রিপোর্টটা পড়তে লাগলেন। তখন সিজিআই এই জায়গায় একটা রেসপন্স স্ট্রিং এর ব্যাপার ছিল এবং ডাটা স্ক্যান টেকের যে ডাটা তার সাথে যে পঙ্কজ বানসালের বাড়ি থেকে পাওয়া ডাটা, দুটো ডাটার হ্যাজ ভ্যালু মিলছে। এই জায়গাটা যখন পড়লেন, সিজিআই জিজ্ঞাসা করলেন যে রেসপন্স স্ট্রিং এর ব্যাপারটা কি। তো তখন বলা হলো যে রেসপন্স স্ট্রিংটা অটো জেনারেটেড হয় এবং যেটা কম্পিউটার জেনারেটেড একটি বিষয় এবং কোনো ওএমআরের ভিত্তিতে এটা জেনারেট হয়। তো তারপর স্টেট বলল যে তারা সিবিআই এর ডেটা অনুযায়ী বা এসএসসির ডেটা অনুযায়ী সেগ্রিগেশন করতে যায়। তারপর এসএসসি বলতে শুরু করলো যে এসএসসির যে মূল বক্তব্য ছিল যে পুরো প্যানেল বাতিল করা ঠিক হবে না, তারা হচ্ছে নতুন সেট আপ, পুরনো যারা মানে সিলেকশন প্রসেসে ছিল তারা সকলেই জেলে রয়েছে বা জেলে গিয়েছিল, এখন এটা নতুন সেট আপ। এবং এসএসসি অ্যাফিডেভিট দিয়ে জানিয়েছিল যে এটা পসিবল, তারা টেন্ডেড এবং নন টেন্ডেড প্রার্থীদেরকে আলাদা করতে পারবে এবং এক্ষেত্রে 3-4টা অ্যাসপেক্টে সিবিআই টেন্ডেড প্রার্থীদের পেয়েছে, এসএসসিও কিছু টেন্ডেড প্রার্থীদের পেয়েছে। 22 লক্ষ প্রার্থী ছিল প্রত্যেকটা ব্যাচের যারা পরীক্ষা দিয়েছিল। এত ওএমআর সিট রাখা সম্ভব নয় বলে 1 বছরের পর এটাকে নষ্ট করা হয়েছিল। এটা এসএসসি এর দাবি সুপ্রিম কোর্টের সামনে, কোর্ট নাম্বার 1-এর সামনে। এবং 2021 সালে এই ডিসপিউট তৈরি হয়। 2016 সালে নিয়োগ প্রক্রিয়া শুরু হয় এবং 2019 সালে নিয়োগ প্রক্রিয়া শেষ হয়। তারপর প্যানেল এইসব এক্সপার্ট হয়ে গিয়েছিল, অরিজিনাল ওএমআর সিট আর নেই, অ্যাভেলেবেল নেই। নাইসাকে কাজের দায়িত্ব দেওয়া হয়। ডাটা স্ক্যান টেককে দিয়ে যে নাইসা কাজ করিয়েছে এ ব্যাপারে এসএসসি কিছুই জানে না। এসএসসি শুধুমাত্র নাইসার যে তথ্য স্ক্যানিং ওএমআর সেটাকে এসএসসি কনসিডার করবে, যেহেতু নাইসাকে তারা কাজের দায়িত্ব দিয়েছিল। এবং নাইসার যে ডাটাবেস তারা সেখান থেকেই তারা আরটিআই এর উত্তর দিয়েছে এমনটাও তারা জানায়। এরপর সিজিআই প্রশ্ন করলেন যে কত লক্ষ প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন। এসএসসি বলে 4টি ক্যাটাগরিতে মোট 22 লক্ষ। সিজিআই তখন বললেন যে এই 22 লক্ষ প্রার্থীর দের যে ওএমআর পাওয়া গেছে তাদের কি নাম, রোল নাম্বার এগুলো পাওয়া গেছে। ওএমআর সিটে তখন এসএসসি এবং আরও অন্যান্য যারা ছিলেন, বিশেষ করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তারা বলেন যে হ্যাঁ মাইলর, ওএমআরের মধ্যে বারকোড, তারপর সেখানে বুকলেট নাম্বার, সাবজেক্ট কোড, ক্যাটাগরি, জেন্ডার, আর তারপর প্রার্থীদের সিগনেচার এগুলো পাওয়া গেছে। সিজিআই বলেন যে স্ক্যান ইমেজ কি এসএসসির রাখা উচিত ছিল না আদার সাইটকে ভেরিফাই করার জন্য। অর্থাৎ নাইসার কাছ থেকে যে ডাটাটা এসএসসি পাচ্ছে সেটাকে তো ভেরিফাই করার জন্য এসএসসির কাছে একটা স্ক্যান ইমেজ থাকার কথা ছিল, সেটা কেন নেই? আপনাদের কাছে স্ক্যান কপি রাখা উচিত ছিল নাকি? এই প্রশ্নটা কিন্তু বিচারপতি তুললেন। তারপর বিচারপতি প্রশ্ন তুললেন যে পঙ্কজ বানসাল কি নাইসার কর্মচারী ছিল। এসএসসি বলল যে মাইলট, আমরা এগুলো ভেরিফাই করিনি, এগুলো সিবিআই তদন্ত করে আমাদেরকে দিয়েছে, আমরা সেটাই আপনাদেরকে বলছি। এরপরে সিজিআই বলেন যে ইন কেস স্ক্যানিং অ্যান্ড মার্কিং ডান সিমালটেনিয়াসলি দেন ইউ শুড হ্যাভ রিটেন দ্য ডাটা উইথ ইউ। অর্থাৎ স্ক্যানিং এবং মার্কিং যদি একসাথে করা হয় তাহলে তার ডাটা তো আপনাদের কাছে থাকার কথা। এবং সিজিআই আরও প্রশ্ন তুললেন যে কোয়েশ্চেন অফ অথেন্টিসিটি অফ দ্য ডাটা ইজ ফাউন্ড অফ দ্য স্ক্যান ইমেজ ফাউন্ড ইন দ্য 3 হার্ড ডিস্ক দ্যাট ইটসেলফ ইজ আ সাবজেক্ট ম্যাটার। অর্থাৎ এটাই তো একটা মূল সাবজেক্ট ম্যাটার। তো এই ডাটাকে কম্পেয়ার করার জন্য আপনাদের কাছে তো একটা ডাটা থাকা অবশ্যই উচিত ছিল। কিন্তু এসএসসি বলল যে আমরা কিন্তু এই ডাটাকে রিলাই করেছি বা করছি এবং তার ভিত্তিতেই আমরা মানে আলাদা করতে পারি। এসএসসি বললেন যে দেন মাইল, যদি এসএসসি যদি সিবিআইকে ডাটাটা কে যদি না রিলাই করে তাহলে তারা তাদের কাছে তো অনলি অপশান রয়েছে যেটা যে তাদের যে সার্ভারে ডাটা রয়েছে সেটা সেইটা। সিজিআই তখন পরিষ্কার বললেন যে নো 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 সার্ভার মিনস ইউর সার্ভার ইজ 0। এবার এসএসসি বলল যে আমাদের সার্ভারে তো ওল্ড ডাটা আছে। সিজিআই বললেন এই জায়গাটাই তো আপনাদের সার্ভারে যে ডাটা আছে ওল্ড ডাটা সেটা হচ্ছে সেটা কিন্তু ম্যানিপুলেটেড। এসএসসি বলল যে মাইলড ম্যানিপুলেটেড তখনই বলা যাবে যখনই ওই সিবিআই ডাটাকে আমরা গ্রহণ করব, তার আগে তো বলা যাচ্ছে না। তারপরে সিবিআই বললেন যে দেখুন ম্যানিপুলেশন হয় আপনাদের যে সার্ভার ডাটা
সেখানে রয়েছে, অথবা হয়তো পঙ্কজ বানসালের যে ডাটা সেখানে রয়েছে, কিন্তু ম্যানিপুলেশন রয়েছেই। এসএসসি বললেন যে মাইলট আমাদের সার্ভারে যা ডাটা আছে তা আমাদের ডাটা। সিজিআই বললেন যে পঙ্কজ বানসালের তথ্যের সাথে আপনাদের ডাটার তো মিসম্যাচ পাওয়া যাচ্ছে। এসএসসি বলেন আমরা এখানে দেখুন যে মিসম্যাচটা পাচ্ছি, তার ভিত্তিতে যদি বলা হয় আলাদা করতে, আমরা আলাদা করতে রাজি আছি। সিজিআই বললেন যে আপনাদের যে নতুন ম্যানেজমেন্ট এসছে সেটা কবে থেকে? এসএসসি বলল 2022 থেকে, এবং তার সেগ্রিগেশন তারা কি সেগ্রিগেশন করতে পারবে যদি লোড স্যাটিসফাইড হয় সিবিআই ডাটা গ্রহণ করতে, এবং সিবিআই ডাটা যদি তাদেরকে প্রোভাইড করা হয় তাহলে তারা এই সেগ্রিগেশনের কাজটা করে দিতে পারবে। সিজিআই এই জায়গাটাই বললেন ডিফিকাল্টি টুডে উই কান্ট ইভেন নো দ্য অথেন্টিক ডাটা অফ দ্য ওয়েমার সিট, অর্থাৎ ওয়েমার সিটের কোন ডাটা যে অথেন্টিকেট এটা তো আমরা এখন বুঝতে পারছি না। দ্য হ্যাজ ভ্যালু নো চেঞ্জ, অর্থাৎ যদিও হ্যাজ ভ্যালু সিবিআই যে ডাটাটা দিয়েছে তার হ্যাজ ভ্যালু চেঞ্জ হয়নি এমন তারা বলছে। তো সেটা যদি না চেঞ্জ হয়ে থাকে তাহলে এই ডাটাটাকে হয়তো গ্রহণ করা যেতে পারে, আদারওয়াইজ এই ডাটাটা নিয়ে কিন্তু একটা সিরিয়াস প্রশ্ন উঠছে। সিজিআই এই জায়গাটা বললেন যে ওয়েমার ডাটা কবে ক্যাপচার করা হয়েছে এবং তার ম্যাটারটা কি রয়েছে। তো এরপরে অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার তিনি বলেন যে এটাও বলুন যে 22 লক্ষ ওয়েমার আছে কি নেই, অর্থাৎ প্রত্যেকের ওয়েমার এবং হ্যাজ ভ্যালুকে যখন মানে তারা ডাটাকে যখন স্ক্যান করা হয় তখন যা আছে ছিল এবং তারপর এখন যে ডাটাটা পাওয়া যাচ্ছে তার যে হ্যাজ ভ্যালু এই দুটোই কি সেম ছিল কি সেম নেই, এই গুরুত্বপূর্ণ জায়গাটা বিচারপতিরা কিন্তু দেখতে চাইলেন। সেগ্রিগেশন করার যদি যায় তাহলে এসএসসি এই সময় তিনি জাজমেন্টের পোর্শনগুলো তারা দেখাচ্ছিলেন এবং তারা বলছিলেন যে কেন গোটা প্যানেলটা ক্যান্সেল করা উচিত নয়, সেগ্রিগেশন করা উচিত। এবং সেই সেগ্রিগেশনের ক্ষেত্রে যে ডাটাগুলো ছিল যে কোন স্তরে কত ক্যান্ডিডেট প্রার্থী পাওয়া গেছে, সিজিআই বললেন যে দেখুন এই রেশিওটা আমাদের কাছে সেট হয়ে আছে, আমরা সেই অনুযায়ী কাজ করব। যদি আলাদা করা যায় প্রার্থীদেরকে তাহলে আলাদা হবে, আর না হলে যেভাবে রেশিও সেট আছে সেই অনুযায়ী কাজ হবে। তারপর কমিশন তাদের যে র্যাঙ্ক জাম্প, তাদের যে সার্ভার ডাটা অনুযায়ী তারা যা যা পেয়েছে, এছাড়া সিবিআই ইনভেস্টিগেশন যা যা পাওয়া গেছে সেগুলো তারা বললেন। এবং তারা বললেন যে 2024 আগস্টে যে আগস্টে তারা রিপোর্ট ফাইল করেছিলেন, 2024 যে 2 আগস্টে তারা যে রিপোর্ট ফাইল করেছিলেন এবং তারা আলাদা করতে পারবেন, এই বিষয়গুলি তারা কিন্তু বলেন। তারপর সিজিআই একটি প্রশ্ন করেন যে কমিশন একটা বিষয় আমাদেরকে ক্লিয়ার করুক যে অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছে উইদাউট রেকমেন্ডেশন, সেটা কিভাবে হলো। এসএসসি বলেন যে মাই লর্ড এ ব্যাপারে আমরা কিছু বলবো না, বোর্ড এ ব্যাপারে বলবে। তো সিজিআই তখন হাসলেন, তিনি বললেন যে এটা সত্যি খুব সিরিয়াস একটা ব্যাপার যে রেকমেন্ডেশন ছাড়াই অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাচ্ছে। তারপর সিজিআই বললেন যে আমরা কোনটা অরিজিনাল ডাটাবেস এইটা অথেন্টিকেট করতে পারছি না, যা কিছু পাওয়া যাচ্ছে তাতে অরিজিনাল ডাটাবেস নিয়ে কিন্তু আমাদের ডাউট তৈরি হচ্ছে। এসএসসি বলে যে মাইলট হাইকোর্ট তো সিবিআই রিপোর্টকে অ্যাকসেপ্ট করেছে। সিজিআই বললেন যে হাইকোর্ট ইউজ দ্যাট ইজ আ বেসিস সিবিআই রিপোর্ট লিমিটেড টু দ্য এফেক্ট অফ মিসম্যাচিং, অর্থাৎ শুধু মিসম্যাচিংয়ের পোর্শনটাতেই কিন্তু হাইকোর্ট এই ডাটাকে ইউজ করেছিল। তো এই পোর্শনটা কিন্তু বিচারপতি উল্লেখ করলেন, আদারওয়াইজ এই ডাটাকে নিয়ে ফার্দার কাজ করা যাবে কি যাবে না এই পার্টটা নিয়ে হাইকোর্ট কিন্তু কিছু বলেনি, এটা কিন্তু বিচারপতি বলতে চাইলেন বলে আমাদের মনে হলো। এবার এসএসসি তারা বলল যে দেখুন মাইলট কত নাম্বার ক্যান্ডিডেট প্রার্থী সেটা আমরা বলতে পারছি না এখানে। তারপর এসএসসি বললেন যে মাইলট সিবিআই ডাটাটা অথেন্টিকেট, কে অথেন্টিকেট নয়তো সেটা তো সিবিআই বলে দিতে পারে, সেটা সিবিআই বলবে। সিবিআই তখন বললেন যে দেখুন সিবিআই এটা কীভাবে বলতে পারে, এখানে তো কোনো ক্রিমিনাল ম্যাটার মানে হিয়ারিং হচ্ছে না, তার ফলে ক্রিমিনাল ম্যাটার যেহেতু পেন্ডিং আছে কোর্টে, তার ফলে এখানে তো বেনিফিট অফ ডাউট তৈরি হতেই পারে। তখন সিজিআই বললেন যে একটি প্রশ্নের উত্তর চাই, ডাটা বেসিস উইচ আর অ্যাভেলেবল ইজ দ্য অ্যাকচুয়াল অথেন্টিকেট ডাটাবেস আর নট, অর্থাৎ যে ডাটাবেসটা অ্যাভেলেবেল আছে সেই ডাটাবেসটা কি অ্যাকচুয়াল অথেন্টিক ডাটা আর নট, এই প্রশ্নটার উত্তর কিন্তু আমাদেরকে পেতেই হবে। এসএসসি বলল যে মাই লর্ড সিবিআই সেড দ্যাট ইট ইজ অথেন্টিক ডাটা। সিজিআই তখন বললেন আর নট দেয়ার নট বিন এবল টু অ্যান্ড দ্যাট, অর্থাৎ সিবিআই এটা কিভাবে বলবে যে ডাটা অথেন্টিক কি অথেন্টিক নয়। সিজিআই বললেন তখন যে এটা তো এসএসসি বলবে,
বা এটা অন্য কোনো পারিপার্শ্বিক অবস্থা থেকে আমাদেরকে বুঝতে হবে। সিজেই এটাও বললেন যে ব্ল্যাঙ্ক ওএমআর নিয়ে আমাদের চিন্তা হচ্ছে, যদি ব্ল্যাঙ্ক ওএমআর থাকে তাহলে এটা পসিবল যে ওএমআর চেঞ্জ হয়ে থাকতে পারে। এসএসসি তখন বললো দেয়ার ইজ নো সাচ কেস, অর্থাৎ ওএমআর চেঞ্জ হয়নি। তারপর এসএসসি কি আর কিছু বলবে না, তারা ওই সেগ্রিগেশন পার্টটাই গেলেন। এবার বিচারপতি বোর্ডকে কিছু বলতে বললেন। বোর্ড মূলত সেগ্রিগেশনের পোর্শনটা নিয়ে বললেন এবং বোর্ড এডুকেশনের ব্যাপারটা নিয়ে বলতে চাইছিলেন যে সবার যদি চাকরি চলে যায় তাহলে রাজ্যের এডুকেশন সিস্টেম কী হবে। এবং যেহেতু ক্যান্ডিডেট প্রার্থী সিবিআই ডাটা এসএসসি ডাটা অনুযায়ী পাওয়া গেছে, অতএব তাদেরকে আলাদা করা হোক এবং এক্ষেত্রে 9-10 ক্ষেত্রে 92% ভালো প্রার্থী রয়েছে, 11-12 ক্ষেত্রে প্রায় 87% মতো ভালো প্রার্থী রয়েছে। তার ফলে যারা 10 প্রার্থী তাদের পরিমাণ কম গ্রুপ সিতে আর গ্রুপ ডিতে হয়তো একটু বেশি, কিন্তু এই পরিমাণটা কিন্তু 9, 10, 11, 12 এবং 11-12 কম। অতএব সেগ্রিগেশন করা যেতেই পারে। পুরো প্যানেলটাকে যাতে না বাতিল করা হয়, তখন সিজিআই বলেন যে আই ডোন্ট নো ওয়েদার ডাল মে কুছ কালা হ্যায় আর সব কুচই কালা হ্যায়। অর্থাৎ এই জায়গাটায় সিজিআই বললেন যে আমি জানি না যে পুরো ডালটাই কালা না এর মধ্যে কিছু অংশ কালা আছে। এবারে যারা রয়েছেন টেন্ডেড প্রার্থী, তাদের যারা আইনজীবী এবং যারা নন টেন্ডেড প্রার্থী তাদের যারা আইনজীবী তারা মোটামুটি সাবমিশন করলেন। যারা টেন্ডেড প্রার্থী মূলত যাদের ওএমআর মিসম্যাচ রয়েছে তারা তাদের সওয়ালটাই মোটামুটি আমরা শুনলাম। সেখানে পিএস পাটোয়ারিয়া বললেন, কল্যাণ ব্যানার্জি কিছুটা বলতে চাইলেন এবং আরও 2-1 আইনজীবী তারাও বলতে শুরু করলেন। যারা নন টেন্ডেড প্রার্থী তাদের হয়ে বললেন মূলত কপিল সিব্বাল, অভিষেক মুসুন্দি স্যার, শ্যাম দিওয়ান। তো এরা মূলত বললেন। এছাড়াও আরও এক ধরনের ক্যান্ডিডেটরা বললেন মূলত যারা ইন সার্ভিস প্রার্থী, অর্থাৎ যারা অন্য কোনো চাকরি আগে করতেন এরকম প্রার্থীদের আইনজীবীরাও বললেন এবং যারা নট কল্ড ফর ভেরিফিকেশান ছিলেন তারাও বললেন। তো মূলত আমি এখানে আপনাদেরকে জিনিসটা বলছি যে যারা টেন্ডেড প্রার্থী ছিল ওএমআর মিসম্যাচ, তাদের যে মূল দাবি যে সিবিআইয়ের ডাটাটা অথেন্টিক নয়, সিবিআইয়ের ডাটার মধ্যে অনেক ভুলভ্রান্তি রয়েছে, এসএসসির কাছে অরিজিনাল ওএমআর সিট নেই, তারা সেটা ডেস্ট্রয় করে দিয়েছে। এখন এই সিবিআই ডাটাকে অথেন্টিক ডাটা হিসেবে গ্রহণ করাটা ভুল হবে। ক্রিমিনাল ট্রায়াল যেহেতু চলছে এবং 65B সার্টিফিকেট নিয়ে তারা বলতে গেলেও বিচারপতি এই জায়গাটায় শুনতে চাননি। কিন্তু বিচারপতি এই জায়গাটায় একটি কথা তিনি বললেন যে সিবিআই, এসএসসি বোর্ড এরা তো সবাই মোটামুটি টেন্ডেড প্রার্থীদেরকে আইডেন্টিফাই করেছে, তাহলে যারা টেন্ডেড প্রার্থী অলরেডি আইডেন্টিফাইড হয়ে গেছে মানে এদের কি আর এরা বলবে তো তাহলে কি এরা সবাই ভুল, অর্থাৎ সিবিআই ভুল, এসএসসি ভুল, বোর্ড ভুল, তাহলে কি এরা সবাই ভুল? তো তখন যারা টেন্ডেড প্রার্থীদের আইনজীবী ছিলেন তারা বললেন যে মাই লর্ড, আমরা এগুলো চ্যালেঞ্জ করছি, আমরা সিবিআই ডাটাকে চ্যালেঞ্জ করছি, আমাদের আগে বলতে দেওয়া হয়নি। এখন তারা এই পুরো বিষয়টা বললেন। এক্ষেত্রে পিএস পাটোয়ারিয়া তিনি মোটামুটি একটু সওয়াল করেন, বেশ ভালোই। তিনি বলছিলেন যে কী কী ফল্ট রয়েছে সিবিআইয়ের ডাটার মধ্যে, সেটাকে তিনি তুলে ধরার চেষ্টা করলেন। এছাড়াও আরও কল্যাণ ব্যানার্জি এভিডেন্স অ্যাক্টের ব্যাপারে বলতে চাইছিলেন, বিচারপতি সেটা শুনলেন না। তিনি বললেন যে এভিডেন্স অ্যাক্টের পার্টে এখানে আমি ঢুকতে চাই না, 60B সার্টিফিকেটটাও কিন্তু এখানে আমি জানতে চাই না, জাস্ট এই ডাটাটা অথেন্টিক কি অথেন্টিক নয় আমি এই বিষয়টাই দেখবো, আদারওয়াইজ আমি আর অন্য পার্টে ঢুকবই না। বিচারপতি পরিষ্কার সেন্ট এটাই নিলেন। এবার যারা টেন্ডেড প্রার্থীদের আইনজীবীরা ছিলেন তারা মূলত এই ডাটাটা অথেন্টিক নয় এই বিষয়টা তারা বলতে চাইছিলেন এবং তাদের মূল সওয়ালটা ছিল যে পুরো প্যানেল যাতে ক্যান্সেল না হয়, মূলত যাদের ওএমআর ইস্যু রয়েছে তাদেরকে যাতে করে মানে আদালত আলাদা করা হয় এবং তাদেরকে যাতে করে চাকরি না ক্যান্সেল করা হয়, এই পার্টটা তারা বলেন। এবার র্যাঙ্ক জাম্প ইস্যু নিয়ে কেউ বলতে চাইলে বিচারপতি এই ইস্যুটা কিন্তু আরও খুব একটা শুনলেন না। র্যাঙ্ক জাম্পের পার্টটা তারপরে যারা নন টেন্ডেড প্রার্থী তাদের ক্ষেত্রে অভিষেক মুনসুন্দি, কপিল সিব্বল এবং শ্যাম দিওয়ান এবং আরও কিছু আইনজীবী তারা যে মূল জায়গাটা তুলেছিলেন যে সেগ্রিগেশন হওয়া উচিত, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তারা প্রচুর সংখ্যায় রয়েছে এবং তাদেরকে চাকরি বাতিল করলে সেটা একটা সিরিয়াস প্রবলেম তৈরি হবে। যে ডাটাটা রয়েছে সিবিআই, সেই ডাটাটা হাইকোর্ট, সিবিআইয়ের সেই ডাটাটা কিন্তু হাইকোর্ট গ্রহণ করেছে। আর সেই ডাটার ভিত্তিতে স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করা উচিত। যদি না আইডেন্টিফাই করতে পারা যায়, অর্থাৎ সেই ডাটা অনুযায়ী যদি সেই ডাটাকে যদি বিচারপতিরা অথেন্টিক বলে মনে না করেন, তাহলে পুরো প্যানেল যাতে ক্যান্সেল না হয় এই পার্টটা কিন্তু তারা তুলে ধরেন এবং তারা মূলত এই পুরো নিয়োগ প্রক্রিয়াটা যাতে বাতিল না হয়, যাতে করে সেগ্রিগেশন করা হয় এবং তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তারা কোন ক্যাটেগরির মধ্যে পড়ছেন না, কোনো ক্যাটেগরির মধ্যে পড়ছেন না, তারা তাদের না ওএমআর ইস্যু আছে, তারা না র্যাঙ্ক জাম্পে পড়েছে, তাদের বিরুদ্ধে কোনো ইস্যু নেই, তারা নির্দোষ, এরা মানে তারা এটাই বলেন।
এবং তাদেরকে যাতে করে কোনোরকমভাবে এই জাজমেন্টের দ্বারা এফেক্ট না করা হয়। পরে আরেকটা ক্যাটেগরি যারা নট কল্ড ফর ভেরিফিকেশান, তারা বলছিলেন যে কোন প্রার্থীর চাকরি বাতিল হয় বা কোনো প্রার্থীর চাকরি বাতিল হয় তাহলে নতুন করে যাতে ইন্টারভিউ তাদেরকে ডাকা হয়। এই জায়গাটা বললেন বিচারপতি, এই জায়গাটা শুনলেন না, বললেন আপনাদের এই ম্যাটারটার কোনো মেরিট আমরা পাচ্ছি না। এরপর অন্য কিছু প্রার্থী যারা ইন সার্ভিস ছিল তারা আগে চাকরি করতেন, যে চাকরি হয়তো ছেড়ে এসএসসিতে এসেছেন, এই জায়গাটা কিন্তু বিচারপতিরা সিরিয়াসলি নোট করলেন এবং বিচারপতিরা বললেন যদি আমরা কোনো এরকম অর্ডার দিই যে এই পুরো নিয়োগের প্রক্রিয়াটা বাতিল হয়ে যেতে পারে, তাহলে আপনাদের যে এক্সিস্টিং প্রায় যে আপনাদের কাজ আপনারা করেছিলেন সেই জায়গাটা কিন্তু আপনাদের ডিস্টার্ব হবে না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার মানে আগে যারা কোনো কাজ করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু বিচারপতিরা কিছু ভাবতে পারেন। কিছু প্রার্থী হিউম্যানিটি অ্যান্ড গ্রাউন্ডেও কিছু প্রশ্ন তুললেন যে তারা হয়তো ফিজিক্যালি ডিসেবলড ক্যান্ডিডেট, তারা নন ক্যান্ডিডেট, তারা যাতে করে হিউম্যানিটারি গ্রাউন্ডে ছাড় পায়। তো বিচারপতিরা এই হিউম্যানিটারি গ্রাউন্ডের প্রশ্নটাই কিন্তু আর ঢুকতে চাইলেন না। তারা পুরো ইস্যুটাকেই কিন্তু এভাবেই ট্রিট করতে চাইলেন যে সেগ্রিগেশন করা যাবে কি যাবে না। সেগ্রিগেশন যদি করা যায় তাহলে সিবিআই এর যে ওএমআর সিট সেটা অথেন্টিক কি বা অথেন্টিক নয়, সেটা সেই প্রশ্নটা নিয়ে কিন্তু তারা শুনবেন মূলত আজকে, অর্থাৎ গতকাল এসএসসি বোর্ড, তারপর স্টেট এবং তারপর ক্যান্ডিডেট প্রার্থীদের আইনজীবী, নন ক্যান্ডিডেট প্রার্থীদের আইনজীবী, এরা মূলত গতকাল অর্থাৎ 19শে ডিসেম্বর সারাদিন ধরে বললেন। এরপরে যারা রেসপন্ডেন্ট রয়েছেন অর্থাৎ হাইকোর্টের যারা মূল পিটিশন যারা চান এই প্যানেলটা পুরোটাই বাতিল হোক, তারা এবার বললেন তারা কি সওয়াল করেন, তাদের সওয়ালটা কিন্তু তাদের যে প্রশ্নটা কিন্তু আগামী দিন উঠে আসবে। মহামান্য বিচারপতির এই ম্যাটারটিকে জানুয়ারি মাসে রাখলেন। আমরা যদি স্ট্যাটাসের দিকে দেখি তাহলে দেখব যে 7ই জানুয়ারি কিন্তু ওবিসি ম্যাটার থাকায় মহামান্য বিচারপতিকে 10ই জানুয়ারি রাখতে বলা হলো এবং সেক্ষেত্রে তিনি বলেন যে ঠিক আছে 10ই জানুয়ারি থাকবে, কিন্তু এখনও অবধি 7ই জানুয়ারি ডেট আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার জেনারেটেড। তো পুরো বিষয়টা আমি বললাম। তো এখানে আমি কিন্তু একদম পুরোটা জিস্ট আপনাদেরকে বা তোমাদের প্রত্যেককে বলার চেষ্টা করলাম। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।